আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসটি তোমরা যারা ক্লাস 10-এ পড়ো তাদের জন্য তোমাদের অনলাইন হাফ ইয়ারলি এক্সামিনেশনের পরে আজকে আমার প্রথম ক্লাস। তো পরীক্ষার আগে পর্যন্ত আমি তোমাদের ক্লাস যতটুকু পড়িয়েছিলাম সেটা হচ্ছে শিল্প আমি শুরু করেছিলাম। শিল্প স্থাপনের কারণগুলো কী কী, প্রাকৃতিক এবং অর্থনৈতিক কারণ সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সবাই পড়েছো এবং তোমরা সেটা পারবে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কাঁচামাল ভিত্তিক শিল্পের শ্রেণীবিভাগ। কাঁচামালের উপর ভিত্তি করে শিল্পকে সাধারণত 4টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো কৃষিজ কাঁচামাল ভিত্তিক শিল্প, বনজ কাঁচামাল ভিত্তিক শিল্প, প্রাণীজ কাঁচামাল ভিত্তিক শিল্প এবং খনিজ কাঁচামাল ভিত্তিক শিল্প। তাহলে প্রথমে দেখো কৃষিজ কাঁচামাল ভিত্তিক শিল্প কোনগুলো। সাধারণত কৃষিজ দ্রব্য, কৃষি থেকে উৎপাদিত যে সমস্ত দ্রব্য সেগুলো কি যখন কোনো শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় তখন সেটাকে বলা হয় কৃষিজ কাঁচামাল ভিত্তিক শিল্প। যেমন তোমার পাট শিল্প, তারপর রয়েছে কার্পাস বয়ন শিল্প, তারপর রয়েছে তোমার চা শিল্প। এগুলো হচ্ছে তোমার কৃষিজ কাঁচামাল ভিত্তিক শিল্প। তারপরে হচ্ছে বনজ কাঁচামাল ভিত্তিক শিল্প। বনজ কাঁচামাল ভিত্তিক শিল্প বলতে সে সমস্ত শিল্পকে বোঝায় যে সমস্ত শিল্পে প্রধান কাঁচামাল হিসেবে বনজ সম্পদ ব্যবহৃত হয় তাদেরকে বনজ কাঁচামাল ভিত্তিক শিল্প বলে। বনজ সম্পদ বলতে কাষ্ঠ, তারপরে তোমার মধু, এই সমস্তগুলো। তাহলে দেখো কাষ্ঠ শিল্প, তাহলে এটা কি হচ্ছে তোমার বনজ কাঁচামাল ভিত্তিক শিল্পের উদাহরণ হলো কাষ্ঠ শিল্প, যেগুলি আসবাবপত্র নির্মাণ করা হয়। তারপরে কি কাগজ শিল্প ইত্যাদি। এবার দেখো প্রাণীজ কাঁচামাল ভিত্তিক শিল্প, যে সমস্ত গৃহপালিত পশুপালন করা হয় সেই পশুপালন থেকে যে সমস্ত দ্রব্য সামগ্রী পাওয়া যায় সেগুলোকে উপর নির্ভর করে সেগুলো যখন কোনো শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, যেমন কি তোমার মাংস, তারপরে তোমার হচ্ছে দুধ, এই সমস্ত পশু থেকে উৎপাদিত দ্রব্যগুলো যখন কোনো শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় তখন সেটাকে বলা হয় প্রাণীজ কাঁচামাল ভিত্তিক শিল্প। যেমন এই শিল্পের উদাহরণ হচ্ছে তোমার দুগ্ধ শিল্প, তারপর রয়েছে তোমার পশম শিল্প, তারপর রয়েছে রেশম শিল্প ইত্যাদি। এগুলো হচ্ছে তোমার প্রাণীজ কাঁচামাল ভিত্তিক শিল্প। তারপরে খনিজ কাঁচামাল ভিত্তিক শিল্প, খনি থেকে খনিজ পদার্থ উত্তোলন করে সে সমস্ত খনিজ পদার্থগুলো যখন কোনো শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় তখন সেটাকে বলা হয় খনিজ কাঁচামাল ভিত্তিক শিল্প। যেমন আকরিক লৌহ, তারপরে তোমার তামা, নিকেল, এই সমস্ত দ্রব্যগুলোকে, খনিজ পদার্থগুলোকে যখন কোনো শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় তখন সেটা হচ্ছে কাঁচামাল ভিত্তিক শিল্প। তাহলে যেমন তোমার লৌহ ইস্পাত শিল্প, তারপরে রয়েছে ইঞ্জিনিয়ারিং শিল্প ইত্যাদি। তাহলে এই 4টা প্রধান শিল্প কাঁচামালের উপর নির্ভর করে এই 4টা ভাগে ভাগ করা হয়েছে। এবার আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভারতের লৌহ ইস্পাত শিল্প। ভারতের লৌহ ইস্পাত শিল্প, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি। দেখো ভারত হচ্ছে একটা লৌহ ইস্পাত শিল্পে উন্নত একটা দেশ। এই লৌহ ইস্পাত শিল্পকে বলা হয় সকল শিল্পের মেরুদণ্ড বা সকল শিল্পের জননীও বলা হয়ে থাকে। একে বলা হয় ব্যাকবোন অফ অল ইন্ডাস্ট্রিজ। এই লৌহ ইস্পাত শিল্পটাকে বলা হয় ব্যাকবোন অফ অল ইন্ডাস্ট্রিজ। তাহলে দেখো কারণ কি, এবার তাহলে কি হচ্ছে তোমার এই যে লৌহ ইস্পাত শিল্প হচ্ছে সকল শিল্পের মেরুদণ্ড।
এবং এই তার জন্য একে বলা হয় সকল শিল্পের জননী বলতে বলা যায়, আবার সকল শিল্পের স্তম্ভ বলা যায়, সকল শিল্পের মেরুদণ্ড বলা যায়, ইংরেজিতে বলা হয় ব্যাকবোন অফ অল ইন্ডাস্ট্রিজ। এবার এই লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় কেন? এই যে লৌহ ইস্পাত শিল্প হচ্ছে ধাতব কাঁচামাল ভিত্তিক শিল্প। এবার যে কোনো ধরনের কৃষি যন্ত্রপাতি, তারপর শিল্পে ব্যবহৃত যন্ত্রাংশ, সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং শিল্পের যন্ত্রপাতি এই লৌহ ইস্পাত দ্বারা নির্মাণ করা হয়। আবার কি হয়, আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের গৃহস্থলীতে যে সমস্ত আসবাবপত্র ব্যবহার করা হয় এবং গৃহ নির্মাণের যে সমস্ত গৃহ নির্মাণের ক্ষেত্রে এই যে লৌহ ইস্পাতের ব্যবহার এবং এর গুরুত্ব অপরিসীম। তাহলে মানুষের জীবনে এবং জীবিকার বিভিন্ন উপকরণ নির্মাণে লৌহ ইস্পাত শিল্পের প্রাধান্য সবচেয়ে বেশি। তাছাড়া কি রয়েছে, যে কোনো দেশের শিল্পের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে লৌহ ইস্পাত শিল্পের গুরুত্ব অপরিসীম। এই সমস্ত কারণের জন্য লৌহ ইস্পাত শিল্পকে বলা হয় সকল শিল্পের মেরুদণ্ড বা স্তম্ভ বা সকল শিল্পের জননী, ইংরেজিতে বলা হয় ব্যাকবোন অফ অল ইন্ডাস্ট্রিজ। তাহলে কেন ব্যাকবোন অফ অল ইন্ডাস্ট্রিজ বলা হয় সেটা আমরা জেনে গেলাম। এবার চলে এসো ভারতের লৌহ ইস্পাত শিল্প। ভারতে সর্বপ্রথম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি স্থাপিত হয় তামিলনাড়ুর পোর্টো-নোভোতে। এটা কত 1830 খ্রিস্টাব্দে। ভারতবর্ষে সর্বপ্রথম 1830 খ্রিস্টাব্দে তামিলনাড়ুর পোর্টো-নোভোতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি স্থাপিত হয়। কিন্তু বর্তমানে কাঁচামালের অভাবজনিত কারণে এই শিল্প কেন্দ্রটি বন্ধ হয়ে গেছে। এর পরবর্তীতে 1874 খ্রিস্টাব্দে বর্ধমানের কুলটিতে এবং 1819 খ্রিস্টাব্দে বার্নপুরে, 1874 খ্রিস্টাব্দে বর্ধমানের কুলটিতে, 1919 খ্রিস্টাব্দে বার্নপুরে, তারপরে বললাম যে 1907 খ্রিস্টাব্দে আবার জামশেদপুরে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি জামশেদপুর মানে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র টিসকো যেটা সেটা স্থাপিত হয়। তো ভারতে 1907 খ্রিস্টাব্দে যখন জামশেদপুরে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি স্থাপিত হয়, তখন থেকে ভারতে আধুনিক লৌহ ইস্পাত শিল্পের সূচনা হয়। তো দেখো, ভারতবর্ষের যে সমস্ত লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলি রয়েছে তার বেশিরভাগ কিন্তু পূর্ব ভারতে রয়েছে। যেমন পশ্চিমবঙ্গের দুর্গাপুর, বার্নপুর, কুলটি, তারপরে তোমার ঝাড়খণ্ডের বোকারো, জামশেদপুর, তারপরে উড়িষ্যার রাউরকেলা, তারপরে তোমার ছত্তিশগড়ের ভিলাই এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনম। তাহলে ভারতবর্ষে যে সমস্ত লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলি রয়েছে সেগুলো বেশিরভাগ কিন্তু পূর্ব ভারতে। তাহলে দেখো, ভারতবর্ষে যে সমস্ত লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলি রয়েছে তার কয়েকটা গুরুত্বপূর্ণ যে সমস্ত লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলি রয়েছে সেই শিল্প কেন্দ্রগুলি সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার জামশেদপুর স্টিল প্ল্যান্ট। টিসকো, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। তো দেখো, 1907 সালে জামশেদজি টাটার উদ্যোগে ঝাড়খণ্ডের সুবর্ণরেখা এবং তার উপনদী খড়কায়, এই দুটি নদীর মিলনস্থলে জামশেদপুর লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি স্থাপিত হয়। এটি হচ্ছে ভারতের জামশেদপুর লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি হচ্ছে ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। তাহলে এটা কি বললাম যে এটা জামশেদপুর স্টিল প্ল্যান্ট, জামশেদজি টাটার উদ্যোগে 1907 খ্রিস্টাব্দে ঝাড়খণ্ডের
সুবর্ণরেখা এবং তার উপনদী খড়কাই, এই দুটি নদীর সঙ্গমস্থলে এই জামশেদপুর স্টিল প্ল্যান্ট স্থাপিত হয়, যেটার বর্তমান নাম টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, টিসকো। এটি হচ্ছে ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। তারপরে দেখো, এই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি গড়ে ওঠার কারণ কি? তো যে কোনো শিল্প গড়ে ওঠার পশ্চাতে রয়েছে কি? কাঁচামাল। এই লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে তার প্রধান কারণ হচ্ছে কাঁচামাল। কাঁচামালের মধ্যে কি রয়েছে? লৌহ ইস্পাত শিল্পের প্রধান যে কাঁচামাল, সেই কাঁচামালটা হচ্ছে তোমার আকরিক লোহা। এবার এই আকরিক লোহা কোথা থেকে পাওয়া যায়? 75 থেকে 100 কিলোমিটারের মধ্যে যে উড়িষ্যার বোনাই, কেওনঝড়, তারপরে তোমার পানসিরা বুরু, গরুমৈশানী, বাদাম পাহাড়, সুলাইপথ, এই সমস্ত অঞ্চলগুলো থেকে পর্যাপ্ত পরিমাণে আকরিক লোহা পাওয়া যায়, যেটা জামশেদপুর স্টিল প্ল্যান্ট বা টিসকো স্থাপন করতে সহযোগিতা করেছে। তারপর রয়েছে তাহলে এই যে জামশেদপুর স্টিল প্ল্যান্ট গড়ে ওঠার প্রধান যে সেটা হচ্ছে তোমার কি? কাঁচা মাল। এই কাঁচা মালের মধ্যে তার কি হলো? প্রথম 1 নম্বর আকরিক লোহা। এটা হচ্ছে লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল, আকরিক লোহা। তারপর কি রয়েছে? তারপর রয়েছে কয়লা। এবার এই যে জামশেদপুর লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি গড়ে উঠেছে, সেই শিল্পকেন্দ্র গড়ে ওঠার পিছনে গড়ে ওঠার জন্য যে কয়লার প্রয়োজন হয়, সেই পর্যাপ্ত কয়লার যোগান দিয়ে থাকে পশ্চিমবঙ্গের রানীগঞ্জ এবং ঝাড়খণ্ডের ঝরিয়া কয়লা খনি। তাহলে পশ্চিমবঙ্গের রানীগঞ্জ এবং ঝাড়খণ্ডের ঝরিয়া কয়লা খনি থেকে পর্যাপ্ত পরিমাণ কয়লা এই জামশেদপুর লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি গড়ে ওঠাতে সহযোগিতা করেছে। তারপরে কি রয়েছে? চুনাপাথর এবং ডলোমাইট। চুনাপাথর এবং ডলোমাইট কোথায় পাওয়া যায়? উড়িষ্যার গাংপুর, বীরমুদ্রপুর এ পর্যাপ্ত পরিমাণে চুনাপাথর এবং ডলোমাইট পাওয়া যায়, এবং এখান থেকে ম্যাঙ্গানিজও পাওয়া যায়, যেটা জামশেদপুর লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি গড়ে উঠতে সহযোগিতা করেছে। তাহলে কি? চুনাপাথর হচ্ছে উড়িষ্যার গাংপুর, বীরমুদ্রপুর থেকে পাওয়া যায়। ডলোমাইট পাওয়া যায় উড়িষ্যার সুন্দরগড় এবং কেওনঝড় থেকে। আর ম্যাঙ্গানিজ কেওনঝড়, তারপরে তিরিং পাহাড়, এই সমস্ত অঞ্চলগুলো থেকে ম্যাঙ্গানিজ পাওয়া যায়। তারপরে কি রয়েছে? বিদ্যুৎ। জামশেদপুর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ এই জামশেদপুর লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রে সরবরাহ করা হয়, যেটা জামশেদপুর লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে উঠতে সহযোগিতা করেছে। তারপর রয়েছে পরিবহন, দক্ষিণ পূর্ব রেলপথ, তারপর তোমার জাতীয় সড়ক পথ। এই শিল্পের জামশেদপুর লৌহ ইস্পাত শিল্পের বিকাশ ঘটাতে সহযোগিতা করেছে। তারপরে যে সুলভ শ্রমিক, নিকটস্থ ঝাড়খণ্ড থেকে পর্যাপ্ত সংখ্যক সুলভ এবং দক্ষ শ্রমিক, এছাড়াও পার্শ্ববর্তী বিহার এবং পশ্চিমবঙ্গ রাজ্যের সুলভ এবং দক্ষ শ্রমিক এই জামশেদপুর লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি গড়ে উঠতে সহযোগিতা করেছে। তারপরে হচ্ছে বন্দরের নৈকট্য। তাহলে কি বললাম? আকরিক লোহা হলো, এবার আমি আকরিক লোহা, তারপর কয়লা, তারপর হচ্ছে তোমার চুনাপাথর ও ডলোমাইট। তারপরে 2 নম্বর ম্যাঙ্গানিজ হয়ে গেল। তাহলে এগুলো হচ্ছে সমস্ত কাঁচামাল। তারপরে আর কি রয়েছে কাঁচামাল ছাড়া? বিদ্যুৎ। তারপরে কি বললাম? পরিবহন। তারপরে 4 নম্বরে কি? জল। জলটাকে 3 নম্বরে করবে, এটা 4 নম্বরে করবে। জল, সুবর্ণরেখা এবং খড়কাই নদীর
পর্যাপ্ত জল এই জামশেদপুর লোহ ইস্পাত শিল্প কেন্দ্রে ব্যবহৃত হয়। মানে যেসব যতটা পরিমাণ জলের প্রয়োজন হয় কিসের জন্য, যন্ত্রাংশ ঠান্ডা রাখার জন্য, শ্রমিকের ব্যবহারের জন্য, বিভিন্ন কাজে যে পরিমাণ জলের প্রয়োজন হয় সেই জল সরবরাহ করা থাকে সুবর্ণরেখা এবং খড়কাই নদী। তারপরে রয়েছে আর কি রয়েছে 5 নম্বরে, সুলভ এবং দক্ষ শ্রমিক। সুলভ ও দক্ষ শ্রমিক। তারপরে 6 নম্বর আর কি রয়েছে, বন্দরের নৈকট্য বা বন্দর। এবার এই যে জামশেদপুর লোহ ইস্পাত শিল্প কেন্দ্রটি রয়েছে, এই লোহ ইস্পাত শিল্প কেন্দ্র থেকে 250 কিলোমিটার মধ্যে অবস্থিত কলকাতা এবং হলদিয়া বন্দর শিল্পের কাঁচামাল আমদানি এবং উৎপাদিত শিল্পজাত দ্রব্য রপ্তানি করতে, মানে আমদানি ও রপ্তানিতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা এই জামশেদপুর লোহ ইস্পাত শিল্প কেন্দ্র উন্নতিতে সাহায্য করেছে। তারপরে রয়েছে তোমার কি চাহিদা এবং বাজার। এই শিল্প কেন্দ্রটির নিকটস্থ বাজার এবং চাহিদা, বিপুল বাজার এবং চাহিদা থাকায় এই শিল্প কেন্দ্র গড়ে ওঠার পক্ষে অনুকূল। তাহলে হয়ে গেল জামশেদপুর স্টিল প্ল্যান্ট। তাহলে এর সম্বন্ধে মূল যেটা কথা সেটা হচ্ছে জামশেদজি টাটার উদ্যোগে এই 1907 খ্রিস্টাব্দে এই টিসকো লোহ ইস্পাত শিল্প কেন্দ্রটি গড়ে ওঠে। এই জামশেদপুর স্টিল প্ল্যান্টের বর্তমান নাম হচ্ছে টিসকো, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এটি হচ্ছে ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। তাহলে এবং এটা গড়ে ওঠার কারণ কি সে সম্পর্কে আলোচনা করলাম। তারপরে দেখো এবার যেটা আলোচনা করব 2 নম্বর, সেটা হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুর ও বার্নপুর কুলটি। তাহলে দেখো এটা হচ্ছে তোমার বার্নপুর কুলটি এবং দুর্গাপুর পশ্চিমবঙ্গের দুটি বিখ্যাত লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। 1874 খ্রিস্টাব্দে বর্ধমানে দামোদর নদের তীরে এই কুলটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি স্থাপিত হয় এবং 1919 খ্রিস্টাব্দে, তাহলে এটা হচ্ছে এই কুলটিটা হচ্ছে তোমার 1874 খ্রিস্টাব্দে আর এটা হচ্ছে তোমার 1919 খ্রিস্টাব্দে। এটা হচ্ছে তোমার বর্ধমানের কুলটিতে দামোদর নদের তীরে, এটা হচ্ছে দামোদর নদের তীরে বার্নপুরে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি 1919 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। এবার 1952 খ্রিস্টাব্দে এই দুটো মার্জ হয়ে যায়, মানে এই দুটো সংযুক্ত হয়ে গিয়ে এই দুটোর নাম হয় ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। তাহলে 1919 খ্রিস্টাব্দে 1874 খ্রিস্টাব্দে বর্ধমানের কুলটিতে, এটা হচ্ছে তোমার দামোদর নদের তীর, আর 1919 খ্রিস্টাব্দে বার্নপুরে দামোদর নদের তীরে দুটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র স্থাপিত হয়। 1952 খ্রিস্টাব্দে এই দুটো শিল্প মার্জ হয়ে যায়, সংযুক্ত হয়ে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি নামে প্রতিষ্ঠিত হয়। এবার 1973 সালে এই শিল্প কেন্দ্রটি সেলের অধীনস্থ হয়। সেল মানে সেলটা কি, এটা কত সালে বললাম 1973 সালে এই ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি সেলের অধীনস্থ হয়। সেল হচ্ছে তোমার স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। তাহলে দেখো
এই সেলের পুরো কথাটি হলো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এবার সেল কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? এটা 1973 খ্রিস্টাব্দে। 1973 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠিত হয়। তাহলে কি লৌহ ইস্পাত শিল্পের উন্নতি কল্পে 1973 খ্রিস্টাব্দে এই সেল সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। এবার এই সেলের উদ্দেশ্য কি ছিল? সেলের উদ্দেশ্য ছিল যে সমস্ত রাষ্ট্রায়ত্ত লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলি রয়েছে সে রাষ্ট্রায়ত্ত লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলির তদারকি করা। তারপরে দ্বিতীয়ত লৌহ ইস্পাত শিল্পের উৎপাদন বৃদ্ধি এবং এর গুণগত মান বৃদ্ধি করা। তারপর দক্ষ শ্রমিক সরবরাহ করা। আর কি লৌহ ইস্পাতের মূল্য নির্ধারণ করা ছিল সেলের প্রধান উদ্দেশ্য। তাহলে কি কি আমি আবার উদ্দেশ্যগুলো বলছি। সেলের উদ্দেশ্য হলো রাষ্ট্রায়ত্ত লৌহ ইস্পাত শিল্পগুলি তদারকি করা, মানে দেখভাল করা। তারপর রয়েছে তোমার দক্ষ শ্রমিক সরবরাহ করা, লৌহ ইস্পাত শিল্পের উৎপাদন এবং শিল্পায়িত দ্রব্যের মানে ইস্পাতের গুণগত মান বৃদ্ধি করা এবং লৌহ ইস্পাতের মূল্য নির্ধারণ করা ছিল এর কাজ। এবং এই সেলের সদর দপ্তর হলো পূর্ব ভারতের এই সেলের সদর দপ্তর হলো কলকাতা এবং ভারতের এর সদর দপ্তর হলো দিল্লি। তাহলে সেল এর সদর দপ্তর কোথায়? পূর্ব ভারতে কলকাতা। আর যদি বলা হয় ভারতে তখন বলতে হবে দিল্লি। ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো 1956 খ্রিস্টাব্দে সম্ভবত, 1956 সালে দামোদর নদের তীরে আবার ব্রিটিশ কোম্পানি ইসকন ইসকন তাহলে দেখো এটা কত খ্রিস্টাব্দে? 1956 খ্রিস্টাব্দে দামোদর নদের তীরে মানে দুর্গাপুরে যে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি গড়ে ওঠে সেই শিল্প কেন্দ্রটি গড়ে উঠেছিল কার? ব্রিটিশ কোম্পানি ইসকনের সহযোগিতায় দুর্গাপুরে 1956 সালে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি গড়ে ওঠে। এবং এই দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কি ছিল? সেলের অধীনস্থ। এই দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের দুটি ব্রাঞ্চ, একটা হচ্ছে তোমার ডিএসপি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, আর একটা হলো তোমার ডিএএসপি, এটা হচ্ছে তোমার দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্ট। তাহলে দেখো এই যে দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি রয়েছে এর দুটো শাখা রয়েছে। একটা শাখা কি? ডিএসপি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, আর একটা শাখা হলো কি? ডিএএসপি দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্ট। তাহলে এটা হচ্ছে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র আর এটা হচ্ছে লৌহ ইস্পাত শঙ্কর শিল্প কেন্দ্র। দুর্গাপুর শঙ্কর ইস্পাত কেন্দ্র। এবার অ্যালয় স্টিল প্ল্যান্ট মানে শঙ্কর ইস্পাত কাকে বলা হয়? যে শিল্পে যখন শিল্পে কি হয় লোহার সঙ্গে উন্নত মানের ধাতু যেমন কি ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, টাংস্টেন, নিকেল এই সমস্ত কঠিন পদার্থগুলো মিশিয়ে যে উন্নত মানের ইস্পাত তৈরি করা হয় সেটাকে বলা হয় শঙ্কর ইস্পাত, অ্যালয় স্টিল। তাহলে অ্যালয় স্টিল কাকে বলে? যখন শিল্পে ইস্পাতের সঙ্গে ক্রোমিয়াম, টাংস্টেন, নিকেল এই সমস্ত কঠিন ধাতব পদার্থগুলো মিশিয়ে যে ইস্পাত প্রস্তুত করা হয়, তৈরি করা হয় তাকে বলা হয় অ্যালয় স্টিল। এই অ্যালয় স্টিলের কাজ কি? এটা হচ্ছে দৃঢ়, প্রতিরোধ ক্ষমতা বেশি, এটা সহজে কি হয়, এটাতে মরচে পড়ে না এবং এর লংজিভিটি স্থায়িত্বটা অনেক বেশি হয়। এই জন্য বিভিন্ন ধরনের যন্ত্রাংশ নির্মাণে আরো অন্যান্য
অন্যান্য কাজে এই অ্যালয় স্টিল ব্যবহার করা হয়। তাহলে হয়ে গেল। এবার দুর্গাপুর এবং বার্নপুর কুলটি এই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠার পেছনে কি কি কারণ রয়েছে, এর গড়ে ওঠার কারণগুলো কি সেগুলো আলোচনা করব। প্রথমত লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার পশ্চাতে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার কাঁচামাল। কাঁচামালের মধ্যে কি রয়েছে? আকরিক লোহা, এটা হচ্ছে প্রধান কাঁচামাল লৌহ ইস্পাত শিল্পে, আকরিক লোহা। এবার এই আকরিক লোহা কোথায় পাওয়া যায়? পশ্চিমবঙ্গে উন্নত মানের আকরিক লোহা না পাওয়া গেলেও কোথায় পাওয়া যায়? এটা ঝাড়খণ্ডের গোয়া, তারপরে নোয়ামুন্ডি, তারপরে তোমার এবং উড়িষ্যার গরুমহিষানি, বাদাম পাহাড়, সুলাইপথ, কেওনঝড় এই সমস্ত অঞ্চলগুলো থেকে পর্যাপ্ত পরিমাণে আকরিক লোহা পাওয়ার সুযোগ রয়েছে। তাহলে পশ্চিমবঙ্গে উন্নত মানের আকরিক লোহা না পাওয়া গেলেও ঝাড়খণ্ডের গোয়া, নোয়ামুন্ডি, উড়িষ্যার কেওনঝড়, বাদাম পাহাড়, সুলাইপথ, গরুমহিষানি এই সমস্ত অঞ্চলগুলো থেকে পর্যাপ্ত পরিমাণে আকরিক লোহা পাওয়া যায়। তাহলে আকরিক লোহা গেল। তারপরে 2 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে কয়লা। আকরিক লোহা একে গলানোর জন্য তাপ শক্তির প্রয়োজন হয় এবং এই তাপ শক্তি পাওয়া যায় কোথায়? কয়লা পুড়িয়ে। তো কয়লা পুড়িয়ে যে তাপ শক্তি পাওয়া যায় সেটাই মানে সেই তাপ শক্তির মাধ্যমে কি করা হয়? এই আকরিক লোহাকে গলানো হয়। তাহলে আকরিক লোহা গলানোর জন্য প্রচুর তাপ শক্তির প্রয়োজন হয়, আর এই তাপ শক্তির চাহিদা মেটাইতে এই যে পশ্চিমবঙ্গের রানীগঞ্জ এবং ঝাড়খণ্ডের যে ঝরিয়া কয়লা খনি, এই পশ্চিমবঙ্গের রানীগঞ্জ এবং ঝাড়খণ্ডের ঝরিয়া কয়লা খনি থেকে পর্যাপ্ত পরিমাণে কয়লা যেটা তাপ শক্তি উৎপাদন করে এবং সেটা আকরিক লোহাকে গলানোর কাজে ব্যবহৃত হয়। তারপরে চুনাপাথর, ডলোমাইট এবং ম্যাঙ্গানিজ। চুনাপাথর, ডলোমাইট এবং ম্যাঙ্গানিজ কোথায় থেকে পাওয়া যায়? এগুলো পাওয়া যায় উড়িষ্যার কেওনঝড়, তারপরে গাংপুর, বীরমুদ্রপুর এই সমস্ত অঞ্চলগুলো থেকে পর্যাপ্ত পরিমাণে ডলোমাইট, চুনাপাথর এবং ম্যাঙ্গানিজ পাওয়া যায়। তারপরে বিদ্যুৎ শক্তির প্রাচুর্য। তাহলে কয়লা হয়ে গেল। এবার চুনাপাথর, ডলোমাইট ও ম্যাঙ্গানিজ। তারপরে ডি নম্বর বিদ্যুৎ শক্তি, বিদ্যুৎ। দামোদর ভ্যালি কর্পোরেশন, ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশনের জলবিদ্যুৎ, দুর্গাপুর এবং ডক্রেশ্বরের তাপবিদ্যুৎ এই দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্পে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ শক্তির যোগান দিয়ে থাকে। তারপরে কি রয়েছে? জলের যোগান। তারপরে কি নম্বর? জল। দামোদর এবং বরাকর প্রভৃতি নদীর জল এই দুর্গাপুর এবং বার্নপুর কুলটিতে পর্যাপ্ত পরিমাণ জলের সরবরাহ করে থাকে। সুলভ শ্রমিক, স্থানীয়। এবার এফ হচ্ছে তোমার সুলভ শ্রমিক। যেহেতু পশ্চিমবঙ্গ হচ্ছে একটা জনবহুল রাজ্য, পশ্চিমবঙ্গের পর্যাপ্ত পরিমাণে সুলভ এবং দক্ষ শ্রমিক, এছাড়াও পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড থেকে সুলভ এবং দক্ষ শ্রমিকের প্রাচুর্যতা এই শিল্পাঞ্চলকে, এই শিল্পকে গড়ে উঠতে সাহায্য করেছে। তারপরে হচ্ছে উন্নত পরিবহন ব্যবস্থা। উন্নত পরিবহন ব্যবস্থা। উন্নত পরিবহন ব্যবস্থা বলতে কি? পূর্ব রেলপথ, সড়কপথ হচ্ছে তোমার গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড যেটা, আর এই যে দুর্গাপুর খালপথ, এর মাধ্যমে এটাই হচ্ছে তোমার কাঁচামাল এবং উৎপাদিত শিল্পজাত দ্রব্যের আমদানি রপ্তানির মাধ্যম। তারপরে রয়েছে তোমার বন্দরের নৈকট্য। বন্দরের নৈকট্য,
বন্দরের নৈকট্য। 200 কিলো মানে এই শিল্পকেন্দ্র থেকে 200 কিলোমিটারের মধ্যে রয়েছে কলকাতা এবং হলদিয়া বন্দর। এই হলদিয়া বন্দর এর মাধ্যমে আমদানি রপ্তানির কাজ সম্পাদিত হয়, যেটা এই শিল্পকেন্দ্রকে প্রসারিত করতে সাহায্য করেছে। তারপর হচ্ছে চাহিদা ও বাজার, আয়, চাহিদা ও বাজার। চাহিদা ও বাজার দেখো, দুর্গাপুর শিল্পাঞ্চল, তারপর কলকাতা শিল্পাঞ্চল, হুগলি শিল্পাঞ্চল, এই শিল্পাঞ্চলে পর্যাপ্ত চাহিদা এই শিল্প কলকারখানা গড়ে উঠতে দুর্গাপুর ও বার্নপুর কুলটি লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠতে সহযোগিতা করেছে। এবার এই দুর্গাপুর যে শিল্প রয়েছে, দুর্গাপুরকে বলা হয় ভারতের রুট। তাহলে দুর্গাপুর হচ্ছে তোমার দুর্গাপুরকে বলা হয় ভারতের রুট। এবার ভারতের রুট একে বলা হয় কেন? জার্মানির রাইন নদীর উপনদী রুড উপত্যকায় ওয়েস্ট ফেলিয়া নামক একটা কয়লা খনি রয়েছে। এই ওয়েস্ট ফেলিয়া নামক কয়লা খনির পর্যাপ্ত পরিমাণ কয়লার উপর ভিত্তি করে যে সমস্ত লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলি, ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র এবং রাসায়নিক শিল্পকেন্দ্র গড়ে উঠেছে, ঠিক একই রকম ভাবে দুর্গাপুরে রানীগঞ্জ এবং ঝরিয়া কয়লা খনির উপর ভিত্তি করে অনেকগুলো লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র এবং ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। তার জন্য এই দুর্গাপুরকে জার্মানির রোডের সঙ্গে তুলনা করে এই দুর্গাপুরকে বলা হয় ভারতের রোড। তারপরে দেখো, তাহলে দুটো হয়ে গেল, একটা হলো তোমার কি জামশেদপুর, আর একটা হলো দুর্গাপুর বার্নপুর কুলটি। এবার দেখো, ভিলাই, 3 নম্বরে ভিলাই। 1956 সালে সোভিয়েত রাশিয়ার সহযোগিতায় ছত্তিশগড়ের দুর্গ জেলায় হিন্দুস্তান স্টিল লিমিটেড স্থাপিত হয়। এটি ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। তাহলে কি বললাম, 1956 সালে সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় ছত্তিশগড় রাজ্যের দুর্গ জেলার ভিলাই শহরে হিন্দুস্তান স্টিল লিমিটেড লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি স্থাপিত হয়। এটি হচ্ছে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। আর যেটা বললাম যে বেসরকারি বৃহত্তম যদি বলা হয় তখন সেটা বলতে হবে জামশেদপুর, টিসকো যেটা। এবার এই বৃহত্তম ভিলাই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি গড়ে ওঠার পিছনে কি কি কারণ ছিল, ঠিক একই রকম ভাবে যেগুলো এর আগে বর্ণনা করলাম ঠিক একই রকম হবে, তবে কোথা থেকে সেই কাঁচামালগুলো পাওয়া যায় সেগুলো আলাদা হবে। দেখো, প্রথমত কি এই ভিলাই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি গড়ে ওঠার মূল কারণ হলো কাঁচামাল আগরিক লোহা। তাহলে এই ভিলাই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে ওঠার জন্য কি আগরিক লোহার প্রয়োজন? এই আগরিক লোহা পাওয়া যায় কোথায় থেকে? প্রায় 90 কিলোমিটার দূরবর্তী দল্লি রাজহারা থেকে পর্যাপ্ত পরিমাণে আগরিক লোহা পাওয়া যায়। তারপর কয়লা, ঝরিয়া এবং রানীগঞ্জ থেকে পাওয়া কয়লা এই ভিলাই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি গড়ে উঠতে সহযোগিতা করেছে। তারপরে চুনাপাথর কোথায়? ছত্তিশগড়ের নন্দিনী খনির চুনাপাথর এই ভিলাই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি গড়ে ওঠার পিছনে এর মূল কারণ। তারপরে কি ডলোমাইট, ছত্তিশগড়ের হিরি ও বড়দুয়ারের ছত্তিশগড়ের হিরি এবং বড়দুয়ারের ডলোমাইট, যে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রে যে ডলোমাইটের প্রয়োজন হয় সেটা হিরি এবং বড়দুয়ারে পাওয়া যায়। তারপর ম্যাঙ্গানিজ, মধ্যপ্রদেশের বালাঘাট এবং মহারাষ্ট্রের ভান্ডারার ম্যাঙ্গানিজ। তাহলে যে মধ্যপ্রদেশের বালাঘাট এবং মহারাষ্ট্রের ভান্ডারার ম্যাঙ্গানিজ এই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। তারপরে
প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত টুরলা জলাধার, এই টুরলা জলাধারের জল এই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রে ব্যবহৃত হয়। তারপর বিদ্যুৎ, কোরবা এবং ভিলাই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ এই ভিলাই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রে সরবরাহ করা হয়। তারপর হচ্ছে পরিবহন, দক্ষিণ পূর্ব রেলপথ এবং ভারতীয় সড়কপথ দ্বারা সংযুক্ত হওয়ায় এই শিল্প কেন্দ্রটি প্রসারিত হতে এই শিল্প কেন্দ্রটিকে বিস্তার লাভ করতে সহযোগিতা করেছে। তারপর রয়েছে বন্দর, 450 কিলোমিটারের মধ্যে রয়েছে বিশাখাপট্টনম বন্দর, ওটি অবস্থান করছে। এই বিশাখাপট্টনম বন্দরের মাধ্যমে এই ভিলাই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের উৎপাদিত শিল্পজাত দ্রব্য দূর দূরান্তরে রপ্তানি করা হয়। তারপরে চাহিদা ও বাজার, ভিলাই এবং স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে এই ভিলাই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের ব্যাপক চাহিদা থাকায় এই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটিকে বিস্তার লাভ করতে সহযোগিতা করেছে। তাহলে ভিলাইয়ের মূল যেটা কথা সেটা হচ্ছে যে এই ভিলাই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি গড়ে উঠেছে সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় 1956 খ্রিস্টাব্দে। কোথায়? ছত্তিশগড়ের দুর্গ জেলার ভিলাই শহরে। এটা হচ্ছে হিন্দুস্তান স্টিল লিমিটেড। তারপর রয়েছে বোকারো। 1964 সালে ঝাড়খণ্ডের সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় ঝাড়খণ্ডের দামোদর এবং বোকারো নদীর মিলনস্থলে বোকারো কয়লা খনি রয়েছে, বোকারো কয়লা খনির কাছাকাছি এই বোকারো স্টিল প্ল্যান্ট, বিএসএল বোকারো স্টিল প্ল্যান্ট স্থাপিত হয়। তাই ভিলাই হয়ে গেল। এবার 4 নম্বর যেটা কি বললাম, বোকারো। এটাও তোমার হচ্ছে সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় ঝাড়খণ্ডের দামোদর এবং বোকারো নদের তীরে। এটি হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। তাহলে ভিলাইটা হচ্ছে তোমার প্রথম ভারত হচ্ছে এটা হচ্ছে তোমার বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, বৃহত্তম। এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম। এবারে বোকারো স্টিল প্ল্যান্ট, বিএসএল, এই বিএসএল এটা গড়ে ওঠার পশ্চাতে কি কি কারণ ছিল? এর কারণ হলো যে কাঁচামাল ওই আকরিক লৌহ উড়িষ্যার কিরিবুরু, ঝাড়খণ্ডের গোয়া নোয়ামুন্ডি, তারপরে তোমার থেকে গোয়ামুন্ডি থেকে পর্যাপ্ত পরিমাণের লোহা, আর ঝাড়খণ্ডের ঝরিয়া এবং পশ্চিমবঙ্গের রানীগঞ্জ থেকে পর্যাপ্ত পরিমাণে কয়লার সহজপ্রাপ্যতা এই শিল্প কেন্দ্রটি গড়ে উঠতে সাহায্য করেছে। তারপরে তোমার চুনাপাথর, উড়িষ্যার বীরমুদ্রপুর, গাংপুর এর চুনাপাথর, তারপরে ছত্তিশগড়ের বিলাসপুরের ডলোমাইট, আর উড়িষ্যার গাংপুরের ম্যাঙ্গানিজ, গাংপুর এবং বীরমুদ্রপুরের ম্যাঙ্গানিজ এবং চুনাপাথর দুটোই। তারপরে বিদ্যুৎ, বোকারো তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ এই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি সরবরাহ করা হয়, যেটা পর্যাপ্ত পরিমাণ বিদ্যুতের যোগান প্রদান করে থাকে। তারপর জল, দামোদর নদের জল এবং তেলুঘাট জলধারা জল এই শিল্প কেন্দ্রে ব্যবহৃত হয়। ঝাড়খণ্ড ছাড়াও পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সেই সমস্ত রাজ্যগুলির সুলভ এবং দক্ষ শ্রমিক এই শিল্প কেন্দ্রটি গড়ে উঠতে সহযোগিতা করেছে। তারপর বন্দরের নৈকট্য, এই বোকারো স্টিল প্ল্যান্ট স্থাপিত হওয়ার পিছনে রয়েছে কলকাতা এবং হলদিয়া বন্দর। এই দুটি বন্দরের মাধ্যমে উৎপাদিত শিল্পজাত দ্রব্য রপ্তানি করা হয়। তারপরে চাহিদা ও বাজার, স্থানীয় শিল্পাঞ্চলের চাহিদা ছাড়াও সারা ভারত জুড়ে এই শিল্পের ব্যাপক চাহিদা রয়েছে, যেটা এই শিল্পের বিস্তারে ব্যাপকভাবে সহযোগিতা করেছে। তারপরে হচ্ছে তোমার এবার 5 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে ওড়িশার রৌরকেলা। উড়িষ্যার রৌরকেলা 1956 সালে জার্মানির ক্রপস অ্যান্ড ডিমান্ড
এটা হচ্ছে জার্মান কোম্পানি। তো 1956 সালে ক্রপস অ্যান্ড ডেমাক কোম্পানির সহযোগিতায় কোথায়? উড়িষ্যার সুন্দরগড় জেলার ব্রাহ্মণী নদীর তীরে এই রৌরকেলা লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি স্থাপিত হয়। এই শিল্পকেন্দ্র গড়ে ওঠার পিছনে রয়েছে আকরিক লোহা। কোথাকার আকরিক লোহা? উড়িষ্যার ময়ূরভঞ্জ, কেওনঝড় জেলার আকরিক লৌহখনি থেকে প্রাপ্ত পর্যাপ্ত আকরিক লোহা, ঝরিয়া, বোকারো, রানীগঞ্জ এবং উড়িষ্যার তালচের খনি থেকে, তাহলে ঝরিয়া কয়লা খনি, তারপর ঝাড়খণ্ডের ঝরিয়া কয়লা খনি, বোকারো কয়লা খনি, পশ্চিমবঙ্গের রানীগঞ্জ এবং উড়িষ্যার তালচের কয়লা খনি থেকে পর্যাপ্ত কয়লার যোগান পাওয়া যায়। চুনাপাথর বীরমূত্রপুর, গাংপুর, ছত্তিশগড় এর চুনাপাথর, তারপর উড়িষ্যার সম্বলপুর, ছত্তিশগড় বড়দুয়ারের ডলোমাইট, তারপর উড়িষ্যার কালাহান্ডি ও গাংপুরের ম্যাঙ্গানিজ, তারপর বিদ্যুৎ হীরাকুদ প্রকল্পের জলবিদ্যুৎ এবং রৌরকেলার নিজস্ব তাপ বিদ্যুৎ রয়েছে। তাহলে হীরাকুদ যে জলবিদ্যুৎ কেন্দ্র এবং রৌরকেলা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ এই শিল্পকেন্দ্র সরবরাহ করা হয়। তারপর ব্রাহ্মণী নদীর পর্যাপ্ত পরিমাণ জল এই শিল্পকেন্দ্রে ব্যবহৃত হয়। উড়িষ্যা ছাড়াও পার্শ্ববর্তী রাজ্য থেকে পর্যাপ্ত সুলভ এবং দক্ষ শ্রমিক পাওয়া যায়। পরিবহন দক্ষিণ পূর্ব রেলপথ, পূর্ব উপকূলীয় রেলপথ, বিভিন্ন সড়কপথ এর মাধ্যমে এই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি সংযুক্ত। তারপরে হচ্ছে তোমার বন্দরের নৈকট্য। 300 কিলোমিটার দূরে পারাদ্বীপ এবং 400 কিলোমিটার দূরে কলকাতা বন্দরের অবস্থান। তাহলে এই যে রৌরকেলা শিল্পাঞ্চলটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি রয়েছে, এর 300 কিলোমিটারের মধ্যে পারাদ্বীপ এবং 400 কিলোমিটারের মধ্যে রয়েছে কলকাতা বন্দর, যার মাধ্যমে আমদানি রপ্তানি করা হয়ে থাকে। স্থানীয় শিল্পাঞ্চলের চাহিদা ছাড়াও সারা ভারত জুড়ে এই শিল্পের ব্যাপক চাহিদা রয়েছে, যেটাকে এই শিল্প বিস্তার লাভ করতে সহযোগিতা করেছে। তারপরে রয়েছে ভদ্রাবতী, 6 নম্বর যেটা, সেটা হচ্ছে তোমার ভদ্রাবতী। এর বর্তমানে হচ্ছে তোমার VSL, বিশ্বেশ্বরিয়া আয়রন স্টিল লিমিটেড। তাহলে 1923 সালে কর্ণাটকের ভদ্রা নদীর তীরে ভদ্রাবতী, তাহলে কি 1923 সালে কর্ণাটকের ভদ্রা নদীর তীরে এই ভদ্রাবতী লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি স্থাপিত হয়। এই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটির বর্তমান হচ্ছে বিশ্বেশ্বরিয়া আয়রন অ্যান্ড স্টিল লিমিটেড। এই বিশ্বেশ্বরিয়া আয়রন স্টিল লিমিটেড গড়ে ওঠার পিছনে যে সমস্ত কারণগুলি রয়েছে সেগুলো হচ্ছে তোমার কাঁচামালের মধ্যে রয়েছে আকরিক লোহা। এই আকরিক লোহা কোথা থেকে পাওয়া যায়? কর্ণাটকের বাবাবুদান পাহাড়ের কেমানমুন্ডি অঞ্চল থেকে আকরিক লোহা পাওয়া যায়। তারপর এই কয়লা কোথায়? এই যে ভদ্রাবতী লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র রয়েছে, এই শিল্পকেন্দ্রে যে কয়লা ব্যবহৃত হয় সেই কয়লা কোথা থেকে পাওয়া যায়? কয়লার অভাব থাকায় স্থানীয় বনভূমির উপর নির্ভর করে কাঠ কয়লা ব্যবহার করা হয়। যেহেতু এখানে এই সমস্ত অঞ্চলে কয়লার প্রাচুর্যতা নেই, কয়লা পাওয়া যায় না, তাই স্থানীয় বনভূমির উপর নির্ভর করে কাঠ কয়লা ব্যবহৃত হয়। চুনাপাথর কর্ণাটকের ভান্ডিগুড্ডা খনির চুনাপাথর তারপর পাওয়া যায়। তারপরে তোমার ডলোমাইট কোথা থেকে? ভান্ডিগুড্ডা ও শঙ্করগুড্ডার ডলোমাইট। ম্যাঙ্গানিজ কর্ণাটকের শিমোগা ও চিত্রদুর্গের ম্যাঙ্গানিজ এই শিল্পে ব্যবহৃত হয়। সরাবতী নদীর যোগ জলবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ, এই যোগ জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সরাবতী নদীতে, সেই জলবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ এই শিল্প কেন্দ্রে ব্যবহৃত হয়। তারপরে শ্রমিক কর্ণাটক ছাড়াও পার্শ্ববর্তী রাজ্যের সুলভ এবং দক্ষ শ্রমিক পাওয়া যায়। আবার বন্দর মারমাগাঁও ম্যাঙ্গালোর বন্দরের অবস্থান এই শিল্প কেন্দ্রটিকে বিস্তার লাভ করতে সাহায্য করেছে। তারপরে রয়েছে চাহিদা বাজার। স্থানীয় শিল্পের চাহিদা ছাড়াও সারা ভারত জুড়ে এই শিল্পের ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়াও যে সমস্ত শিল্পকেন্দ্রগুলি রয়েছে সেগুলো হচ্ছে তোমার আরেকটা রয়েছে সালেম স্টিল প্ল্যান্ট। তাহলে এছাড়াও যে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলি রয়েছে সেগুলো বলছি 7 নম্বর সালেম
স্টিল প্ল্যান্ট। তারপর তোমার হচ্ছে বিশাখাপত্তনম, 8 নম্বর বিশাখাপত্তনম, বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট। স্টিল প্ল্যান্ট। তারপরে হচ্ছে বিজয়নগর, 9 নম্বর বিজয়নগর ইত্যাদি। তাহলে এগুলো হচ্ছে তোমার ভারতের প্রধান প্রধান লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। তাহলে বোঝা গেল সেই কাকে বলে, এটা খুব একটা 2 নম্বরের জন্য একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দুর্গাপুরকে ভারতের রোড বলা হয় কেন, আর এই লৌহ ইস্পাত শিল্পকে ব্যাকবোন অফ অল ইন্ডাস্ট্রিজ বা সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় কেন, এগুলো 2 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট মানে 5 নম্বর বা 3 নম্বরের কোশ্চেন হতে পারে যেটা, সেটা হচ্ছে তোমার পূর্ব এবং মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের কেন্দ্রিক ভবনের কারণগুলো কি কি। এটা আমি এর পরের দিন আলোচনা করবো। পূর্ব এবং মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের কেন্দ্রিক ভবনের কারণ, এগুলো সাধারণত ওই প্রাকৃতিক কারণ রয়েছে, যেমন কাঁচামাল তোমার, তারপরে তোমার এই যে সমস্ত কাঁচামাল পাওয়া যাচ্ছে, তারপরে বন্দরের নৈকট্য, শিল্প বিদ্যুৎ, জল, সুলভ দক্ষ শ্রমিক, পরিবহন ব্যবস্থা, তারপরে তোমার আর কি রয়েছে, বাজার এবং চাহিদা, বন্দরের নৈকট্য, এগুলোই রয়েছে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন খুবই, যে পূর্ব এবং মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র একদেশী ভবন বা কেন্দ্রীয় ভবনের কারণগুলো কি কি। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে, আমি সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ।